একটা মেয়ে যে সারাদিন স্কুলে বাচ্চাদের পড়ায় আর সন্ধ্যায় বাসায় ফিরে তার বাবার সাথে গল্প করে। সে খুব সাধারণ জীবন পার করছে, কিন্তু একদিন হঠাৎ করে পুলিশ এসে তার বাবাকে ধরে নিয়ে যায়। আর যে অভিযোগটা আনা হয় তার বিরুদ্ধে, এটা এতটাই ভয়ঙ্কর যা পাড়া, সমাজ, এমনকি নিজের পরিবারের মানুষজনও তার বাবার দিকে ঘৃণার চোখে তাকাতে শুরু করে। এই অভিযোগটা হলো তার বাবা নাকি একটা ছোট্ট মেয়েকে যৌন নির্যাতন করেছে। এখন প্রশ্ন হলো, সত্যি কি তার বাবা এই কাজ করেছে, নাকি পুরো ব্যাপারটায় রয়েছে অন্য কিছু? এই সব প্রশ্নের উত্তর পেতে চলো দেখে নিই গার্গি মুভির এক্সপ্লেনেশন। মুভি শুরু হয় চেন্নাইয়ের একটা মিডল ক্লাস পরিবারকে দিয়ে। গার্গি নামের এই মেয়েটা একটা প্রাইভেট স্কুলের টিচার হিসেবে কাজ করে। তার বাবা ব্রহ্মানন্দম, যিনি একজন বয়স্ক মানুষ আর রিটায়ার্ড, সবসময় বাসায় থাকেন। গার্গির মাও আছে, আর তার একটা ছোট বোনও আছে যার নাম কল্যাণী। কল্যাণী এখনো পড়াশোনা করছে। পরিবারটা খুব সাধারণ, টাকা পয়সার দিক থেকে সচ্ছল না, কিন্তু বেশ সুখী। গার্গির একটা প্রেমিকও আছে যার নাম ইন্দ্রজিৎ। তাকে সে মনে প্রাণে ভালোবাসে আর বিয়ে করতে চায়। তো তাদের জীবনটা চলছিল একদম স্বাভাবিকভাবে। গার্গি স্কুলে যাচ্ছে, বাচ্চাদের পড়াচ্ছে, বাসায় ফিরে বাবার সাথে সময় কাটাচ্ছে। কিন্তু একদিন হঠাৎ করেই সব উল্টে যায়। গার্গি স্কুল থেকে ফেরার পথে দেখে যে বাসার সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়ে আছে। পাড়ার মানুষজন জড়ো হয়ে গেছে। গার্গি ভিতরে ঢুকে দেখে পুলিশ তার বাবাকে হাত করা পড়াচ্ছে। সব কিছু দেখে তার মা কান্না শুরু করে দেয়, আর কল্যাণী ভয়ে কাঁপতে থাকে। গার্গি তখন পুলিশকে জিজ্ঞেস করে কি হয়েছে, কিন্তু পুলিশ প্রথমে ক্লিয়ারলি কিছু না বলে শুধু এটাই বলে যে তার বাবার বিরুদ্ধে একটা সিরিয়াস অভিযোগ আছে, আর তাকে এক্ষুনি থানায় নিয়ে যেতে হবে। এটা শুনে গার্গি তার বাবার দিকে তাকায়, কিন্তু তার বাবার মুখ দিয়ে কোনো কথা বের হয় না। পরে গার্গি জানতে পারে যে আসল অভিযোগটা কি। তাদের পাড়ারই একটা 9 বছরের মেয়ে, তার বাবা মা পুলিশকে কমপ্লেন করেছে যে ব্রহ্মানন্দম তাদের মেয়েকে যৌন নির্যাতন করেছে। এখন পিওসিএসও অ্যাক্টের আন্ডারে কেসটা হয়েছে, যেটা ভারতের শিশু নির্যাতন বিরুদ্ধে সবচেয়ে কঠোর আইন। এই আইনে অভিযুক্ত জামিন পাওয়া এক প্রকার অসম্ভব, কারণ আইনটি এমন ভাবে তৈরি যে এখানে অভিযুক্তকে প্রমাণ করতে হবে যে সে নির্দোষ। এই সব কিছু দেখে গার্গির পা থেকে মাটিটা সরে যায়। সে তার বাবাকে চেনে, সে জানে তার বাবা কোনোদিন এমন কিছু করতেই পারে না। কিন্তু সমস্যাটা হলো পুরো পাড়া কিন্তু ইতিমধ্যেই তার বাবাকে দোষী ভেবে ফেলেছে। মানুষজন তাদের বাসার দিকে এমন ভাবে তাকাচ্ছে যেন তারা কোনো অপরাধীর পরিবার। প্রতিবেশীরা কথা বলা বন্ধ করে দেয়, দোকানদার জিনিসপত্র আর দিতে চায় না। এমনকি গার্গির স্কুলেও খবরটা পৌঁছে যায়, যার ফলে কর্তৃপক্ষরা গার্গিকে বলে দেয় যে এই অবস্থায় তার স্কুলে আসা ঠিক হবে না, কেননা বাচ্চাদের অভিভাবকরা আপত্তি করছে। এই মুভির শুরুতে যেভাবে একটা সাধারণ পরিবার তছনছ হয়ে গেছে, সেটা দেখলেই তুমি বুঝবে যে পরবর্তীতে কি ভয়ানক জিনিস হতে চলেছে। এবার গার্গিকে দেখা যায় সে থানায় এসেছে তার বাবার সাথে দেখা করতে। তার বাবা অঝরে কাঁদছে। সে জানায় সে কিছুই করেনি। গার্গি তার বাবাকে বিশ্বাস করে, কেননা সে সারা জীবন দেখেছে তার বাবা কতটা ভালো মানুষ। কিন্তু বিশ্বাস করাটা এক জিনিস, আর আদালতে সেটা প্রমাণ করা অন্য জিনিস। গার্গি একজন উকিল খুঁজতে শুরু করে, কিন্তু সমস্যা হলো পিওসিএসও কেসে কেউ ডিফেন্স করতে চায় না, কেননা সমাজের চোখে যে উকিল এই ধরনের অভিযোগের পক্ষে দাঁড়ায় তাকেও মানুষ খারাপ চোখে দেখে। তার উপরে গার্গির পরিবারের কাছে এত টাকা নেই যে একটা ভালো উকিল হায়ার করতে পারবে। গার্গি বেশ কয়েকজন উকিলের কাছে যায়, কিন্তু সবাই কেসটার কথা শুনে মুখ ফিরিয়ে দেয়। কেউ বলে এই ধরনের কেসে আমি হাতই দেই না, কেউ আবার জানায় তোমার বাবা দোষী না হলেও পিসিএসতে জামিন পাওয়া একদম অসম্ভব। এ সব শুনে গার্গি হতাশ হতে থাকে। এই সময়ে তার প্রেমিক ইন্দ্রজিৎও একটা অদ্ভুত পজিশনে পড়ে। ইন্দ্রজিৎ গার্গিকে ভালোবাসে, কিন্তু তার পরিবার চাইছে না যে এরকম একটা কলঙ্কিত পরিবারের মেয়েকে সে বিয়ে করুক। তাই ইন্দ্রজিৎ সরাসরি গার্গিকে ছেড়ে দেয় না, কিন্তু তার ব্যবহারে একটা দূরত্ব আসতে শুরু করে, যেটা গার্গি খুব ভালোভাবে বুঝতে পারে। এদিকে গার্গির মা, যে সারা জীবন একজন শান্ত গৃহিণী ছিল, সেও এখন ভেঙে পড়েছে। কিন্তু আশ্চর্যের ব্যাপার হলেও মায়ের ভিতরেও কি একটা সন্দেহ ঢুকে গেছে। সে সেগুলো প্রকাশ করে বলে না, কিন্তু যার চোখে মুখে গার্গি পড়তে পারে যে তার মাও হয়তো পুরোপুরি নিশ্চিত না যে তার বাবা আসলেই নির্দোষ। এটা গার্গিকে আরো বেশি কষ্ট দেয়, কেননা বাবার সবচেয়ে কাছের মানুষ যদি তাকে বিশ্বাস না করে, তাহলে বাইরের মানুষ বিশ্বাস করবে কি করে। গার্গি শেষ পর্যন্ত একটা উকিল খুঁজে পায়, তার নাম ইন্দ্রা, যে বয়সে তরুণ কিন্তু অভিজ্ঞতা অনেক বেশি। ইন্দ্রা কেসটা নিতে রাজি হয়ে যায়, কিন্তু সে গার্গিকে একটা কথা ক্লিয়ারলি বলে দেয়, আমি তোমার বাবার ডিফেন্স করতে রাজি আছি, কিন্তু আমি কোনো অলৌকিক কিছু করতে পারবো না। পিওসিএসও কেসের ডিফেন্স করা মানে একটা পাহাড়ের সাথে লড়াই করা।
ইন্দ্রা তখন আরো জানায় যে কেসটা জিততে হলে তাদের এমন প্রমাণ দরকার হবে যেটা দিয়ে আদালতে দাঁড়িয়ে বলতে পারবো ব্রহ্মানন্দম একদম নির্দোষ। এখন গার্গী নিজ থেকে কিছু জিনিস খোঁজাখুঁজি করে। সে প্রথমে জানতে চায় ঘটনার দিন ঠিক কি হয়েছিল। এখানে ভিকটিমের মেয়েটার পরিবারের দাবি হলো ব্রহ্মানন্দম মেয়েটাকে ওদের বাসা থেকে ডেকে নিয়ে গিয়ে তার সাথে অশোভন আচরণ করেছে। পুলিশ ফরেন্সিক রিপোর্টের ভিত্তিতে বলেছে যে মেয়েটার শরীরে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে। তার মানে কেউ একজন এই মেয়েটার সাথে অবশ্যই খারাপ কিছু করেছে, যেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু প্রশ্ন হলো সেটা কি ব্রহ্মানন্দমই করেছে? গার্গী পাড়ায় পাড়ায় ঘুরে মানুষজনের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু বেশিরভাগ মানুষই তার সাথে কথা বলতে রাজি হয় না। কেউ দরজা বন্ধ করে দেয়, কেউ মুখের উপরে বলে তোমার বাবা যা করেছে তা সাজা হওয়া উচিত। এভাবে গার্গী একটা জিনিস খেয়াল করে যে পাড়ার মানুষদের মধ্যে কেস সম্পর্কে একটা প্রবল পক্ষপাত তৈরি হয়েছে। কেউ আসল ঘটনা জানেই না, কিন্তু সবাই ধরে নিয়েছে তার বাবা দোষী। এছাড়াও মিডিয়াতেও খবরটা চলে আসে, আর সোশ্যাল মিডিয়ার মানুষ তার বাবার ফাঁসি চাইছে। এখন তুমি একবার ভাবো এই পরিস্থিতিতে একটা মেয়ে কতটা অসহায় বোধ করছে। এবার গার্গী উকিল ইন্দ্রার সাথে মিলে কেসের ফাইল স্টাডি করে। ইন্দ্রা প্রথমে যে জিনিসটা খেয়াল করে সেটা হলো পুলিশ ইনভেস্টিগেশনটা খুব তাড়াতাড়ি করা হয়েছে। পুলিশ শুধু ভিকটিমের পরিবারের কথার উপরে ভিত্তি করে ব্রহ্মানন্দমকে অ্যারেস্ট করেছে, কিন্তু ঘটনার সময় সে কোথায় ছিল এবং কি করছিল সেটা ক্রস চেক করেনি। আর যে ফরেন্সিক রিপোর্ট পুলিশ আদালতে জমা দিয়েছে সেটাতে বলা হয়েছে যে এই মেয়েটাকে রেপ করা হয়েছে, কিন্তু নির্দিষ্ট করে তার বাবার সাথে কোনো ডিএনএ ম্যাচ দেখানো হয়নি। এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা যদি ডিএনএ ম্যাচ না থাকে তাহলে শুধু সাক্ষীর উপর ভিত্তি করে কাউকে দোষী সাব্যস্ত করাটা মোটেই উচিত নয়। ঠিক এই জায়গাতে তুমি যদি এখনো সিনে থ্রিলার চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকো এক্ষুনি করে ফেলো, কেননা এই মুভির আসল খেলা এখনই শুরু হতে চাইছে আর তুমি চাইবে না এটা মিস করতে। যাই হোক, ইন্দ্রা গার্গীকে বলে যে তাদের নিজেদের ইনভেস্টিগেশন করতে হবে, পুলিশের উপরে ভরসা করে বসে থাকলে তার বাবা জেলেই থাকবে। এই কথায় গার্গী রাজি হয়ে যায়, কেননা সে তার বাবার জন্য যে কোনো কিছু করতে প্রস্তুত। কিন্তু ঠিক এই সময়ে আসে আর একটা ধাক্কা। আদালতে প্রথম শুনানিতে জামিন আবেদন করা হয়, আর প্রসিকিউশন সেখানে এমন কিছু সাক্ষ্য প্রমাণ উপস্থাপন করে যেটা শুনে গার্গী নিজেও একটু থমকে যায়। কেননা পাড়ার একজন সাক্ষী এসে আদালতে বলছে যে সে নিজ চোখে দেখেছে ঘটনার দিন ব্রহ্মানন্দ মেয়েটাকে হাত ধরে নিজের বাসার দিকে নিয়ে যাচ্ছিল। এই সাক্ষীর কথা শুনে গার্গীর ভিতরটা কেঁপে ওঠে, কেন এতক্ষণ সে ভাবছিল পুলিশের কাছে শুধু ভিকটিম পরিবারেরই বয়ান আছে, কিন্তু এখন একজন তৃতীয় পক্ষের সাক্ষী সরাসরি বলছে যে সে দেখেছে মেয়েটাকে নিয়ে যেতে, যার ফলে আদালত স্বাভাবিকভাবে জামিন নামঞ্জুর করে দেয়। গার্গী কোর্টরুম থেকে বেরিয়ে প্রায় ভেঙে পড়ে, কিন্তু ইন্দ্রা তাকে সামলে ধরে বলে যে একজন সাক্ষীর কথা মানে সত্যি না, তাদের এই সাক্ষীকে ক্রস এক্সামিন করার সুযোগ পাবে, আর তার আগে নিজের ইনভেস্টিগেশনকে আরো শক্ত করতে হবে। এবার গার্গী নিজেই মাঠে নেমে পড়ে। সে প্রথমে ওই সাক্ষীর ব্যাপারে খোঁজ নেয়। সাক্ষীর নাম জানার পর সে পাড়ায় গিয়ে তার সম্পর্কে জানতে চেষ্টা করে। এখানে গার্গী একটা ইন্টারেস্টিং জিনিস আবিষ্কার করে, সেটা হলো এই সাক্ষী আর ভিকটিমের মেয়ের পরিবারের মধ্যে আগে থেকে একটা পরিচিতি আছে। তার মানে সাক্ষীটা পুরোপুরি নিরপেক্ষ বা তৃতীয় পক্ষ না, তার সাক্ষী পক্ষপাত থাকার একটা সন্দেহ আছে। গার্গী এই তথ্যটা ইন্দ্রাকে জানায়, আর ইন্দ্রা বলে যে এটা কোর্টে কাজে লাগতে পারে, কিন্তু শুধু এতটুকু দিয়ে কেস জেতা যাবে না, তার জন্য আরো শক্ত কিছু দরকার। ঠিক এই সময় গার্গীর পরিবারের ভিতরেও চাপ বাড়তে থাকে। গার্গীর ছোট বোন কল্যাণী স্কুলে যেতে পারছে না, কেননা সহকর্মীরা তাকে নিয়ে কথা বলছে। মা ক্রমশই চুপচাপ হয়ে যাচ্ছে, খাওয়া দাওয়া এক প্রকার ছেড়েই দিয়েছে। আর গার্গী যে স্কুলে পড়াতো সেখান থেকে তাকে আনুষ্ঠানিকভাবে বিদায় জানিয়ে দেওয়া হয়েছে। তার মানে পুরো পরিবারের একমাত্র আয়ের উৎসটাও বন্ধ হয়ে গেল। এই পরিস্থিতিতে উকিলের ফি দেওয়া, কোর্টের খরচ চালানো, এই সব কিছু মিলিয়ে গার্গী আর্থিকভাবেও কোণঠাসা হয়ে পড়ে। কিন্তু এত কিছুর পরেও গার্গী থামে না। সে বুঝতে পারে যে তাকে ঘটনার দিনের টাইম লাইন পুরোপুরি রিকনস্ট্রাকশন করতে হবে। বাবা ঘটনার দিন কোথায় কোথায় গিয়েছিল, কার কার সাথে দেখা করেছিল, আর কখন বাসায় ফিরেছিল, এই সব তথ্য তার জোগাড় করতে হবে। এবার গার্গী তার বাবার সাথে জেলে দেখা করতে চলে যায়। তারপর সে এই ব্যাপারে জিজ্ঞেস করলে তার বাবা জানায় সে ঘটনার দিন সকালে বাসায় ছিল, দুপুরে পাড়ার মধ্যে একটু হাঁটতে বের হয়েছিল, আর কাছের একটা চায়ের দোকানে চা খেয়েছিল। তারপরে সে বাসায় ফিরে আসে। এছাড়াও সে বলে সে ওই মেয়েটাকে চেনে, কেননা মেয়েটা পাড়ারই বাচ্চা, কিন্তু সে কখনো মেয়েটাকে ডেকে নিয়ে যায়নি বা তার সাথে কোনো কিছুই করেনি। বাবার এই সব কথা শুনে গার্গী এবার চলে যায় ওই চায়ের দোকানে।
দোকানদারকে সে জিজ্ঞেস করে বাবা ঘটনার দিন কখন এসেছিল এবং কতক্ষণ ছিল। দোকানদার জানায় হ্যাঁ সে প্রায় আসে, ঘটনার দিনেও এসেছিল, কিন্তু ঠিক সেই সময়টা সে মনে করতে পারছে না। গার্গী তখন দোকানদারকে অনুরোধ করে যেন সে আদালতে এসে অন্তত এতটুকু বলে যে ব্রহ্মানন্দম ওই সময় দোকানে ছিল। কিন্তু এখানে দেখা যায় দোকানদার ভয় পায় এবং সে বলে আমি কোনো ঝামেলায় জড়াতে চাই না। ঠিক এই জায়গায় গার্গী একটা গুরুত্বপূর্ণ বিষয় বুঝতে পারে। সে বুঝতে পারে যে মানুষ সত্যটা জানলেও সেটা বলতে ভয় পায়, কেননা সমাজ ইতিমধ্যে রায় দিয়ে ফেলেছে ব্রহ্মানন্দমের পক্ষে কথা বলা মানে নিজেকেও সন্দেহের আওতায় আনা। গার্গী এই ফ্রাস্ট্রেশনটা ইন্দিরার কাছে প্রকাশ করে, আর ইন্দিরা বলে যে আর এটাই পিওসিওসে কেসের বাস্তবতা। এই আইনে সমাজ, মিডিয়া সবাই অভিযুক্তকে দোষী ভাবতে শুরু করে, যার ফলে ডিফেন্স সাইডের জন্য সাক্ষী পাওয়া এক প্রকার অসম্ভব হয়ে যায়। একটা মেয়ে যখন একা পুরো সিস্টেমের বিরুদ্ধে দাঁড়ায় তখন কতটা সাহস লাগে সেটা এই মুভি দেখলে তুমি হাড়ে হাড়ে টের পাবে। এদিকে ইন্দিরা কেসের ফরেন্সিক রিপোর্টটা আরো গভীরভাবে স্টাডি করে। এখানে সে একটা জিনিস খেয়াল করে যেটা আগে কারো নজরে পড়েনি। মেয়েটার শরীরে যে নির্যাতনের চিহ্ন পাওয়া গেছে সেটা টাইম ফ্রেম নিয়ে রিপোর্টে একটা মিসিং আছে, মানে ঘটনাটা ঠিক কোন দিনে হয়েছে সেটা ফরেন্সিক রিপোর্ট থেকে নিশ্চিত করে বলা যাচ্ছে না। এটা ডিফেন্সের জন্য একটা খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, কেননা যদি সঠিক তারিখে কনফার্ম না হয় তাহলে অভিযোগের ভিত্তিটাই দুর্বল হয়ে পড়ে। এদিকে গার্গী আরেক দিক থেকেও কাজ শুরু করে দেয়। সে ভিকটিমের মেয়ের পরিবার সম্পর্কে জানার চেষ্টা করে। এখানে সে জানতে পারে যে মেয়েটার বাবা একটু সমস্যাযুক্ত মানুষ, তার মদ্যপানের অভ্যাস আছে, আর পাড়ায় তার রেপুটেশন খুব একটা ভালো না। এটা গার্গীর মাথায় একটা প্রশ্ন তৈরি করে, কিন্তু সে এই পর্যায়ে কাউকে সরাসরি অভিযুক্ত করে না, সে শুধু তথ্য জোগাড়ই করতে থাকে। মুভিটা এতক্ষণ পর্যন্ত দেখছো মানে তুমি নিশ্চয়ই হুকড হয়ে গেছো, আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, কেননা এই ধরনের ডিটেল এক্সপ্লেন তৈরি করতে সত্যি অনেক সময় আর শ্রম লাগে। আশা করি বুঝতে পেরেছো। যাই হোক, এবার আদালতের দ্বিতীয় শুনানি শুরু হয়। ইন্দিরা এবার কিছু পয়েন্ট তুলে ধরে। সে প্রথমত ফরেন্সিক রিপোর্টের টাইম ফ্রেমের অসঙ্গতি তুলে ধরে। দ্বিতীয়ত সে বলে যে পুলিশ ইনভেস্টিগেশনে কোনো ডিএনএ এভিডেন্স নেই যেটা সরাসরি ব্রহ্মানন্দমকে ঘটনার সাথে কানেক্ট করে। আর তৃতীয়ত সে সেই বিষয়টা তোলে যেটা চোখে দেখা সাক্ষী আর ভিকটিমের পরিবারের মধ্যে আগে থেকেই সম্পর্ক রয়েছে, যার ফলে সে ওই সাক্ষীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন করে। প্রসিকিউশন অবশ্য পাল্টা যুক্তি দিয়ে বলে যে ভিকটিম একটা 9 বছরের শিশু, তার বয়ানকে সন্দেহ করার কোনো সুযোগ নেই, আর এই অ্যাক্ট অনুসারে শিশুর বয়ান সবসময় সত্য ধরে নেওয়া হয়। এই সব কথা শুনে আদালত এবারও জামিন দেয় না, কিন্তু ইন্দিরার পয়েন্টগুলোকে বিচারক নোট করে। গার্গী হতাশ হয়, কিন্তু ইন্দিরা বলে যে এটা একটা দীর্ঘ লড়াই, তোমাকে ধৈর্য ধরতে হবে। এই পর্যায়ে গার্গী এমন একটা সিদ্ধান্ত নেয় যেটা পুরো কেসের মোড় ঘুরিয়ে দেয়। সে সিদ্ধান্ত নেয় যে সে নিজে ভিকটিম মেয়েটার সাথে কথা বলার চেষ্টা করবে। এখন এটা খুবই রিস্কি, কেননা এই কেসে অভিযুক্ত পরিবার ভিকটিমের পরিবারের সাথে যোগাযোগ করলে সেটা আদালত খুব খারাপভাবে দেখবে, কেননা এই বিষয়টা ভিকটিমকে প্রবাহিত করার চেষ্টা হিসেবেই দেখা হবে। কিন্তু গার্গী এখানে সরাসরি মেয়েটার কাছে যায় না, বরং সে একটু চতুরতার সাথে কাজ করে। সে পাড়ার অন্য বাচ্চাদের সাথে কথা বলে যারা ভিকটিম মেয়েটার বন্ধু। বাচ্চাদের কাছ থেকে সে জানতে পারে এমন কিছু তথ্য যেটা পুরো কেসের চিত্রই বদলে দেয়। বাচ্চারা বলে যে ওই মেয়েটা শুধু ব্রহ্মানন্দমের সাথে না, বরং পাড়ার আরো কয়েকজন মানুষের সাথেও একা একা সময় কাটাতো, আর তাদের মধ্যে একজন হলো পাড়ারই এক লোক যে একটা ছোটখাটো ব্যবসা চালায়। এই তথ্য পেয়ে গার্গীর চোখ বড় হয়ে যায়। সে কথাটা ইন্দ্রাকে জানায়, আর ইন্দ্রা বলে যে তাদের এই লোকটার ব্যাপারে আরো খোঁজ নিতে হবে। গার্গী এবার সেই লোকটা সম্পর্কে তথ্য জোগাড় করতে শুরু করে, আর এরপর সে যা পায় সেটা তাকে গভীর চিন্তায় ফেলে দেয়। লোকটা আগেও একবার চাইল্ড অ্যাবিউজের অভিযোগে অভিযুক্ত ছিল, কিন্তু সেবার কোনো কেস হয়নি, বরঞ্চ সেটা মিটমাট হয়ে গিয়েছিল। এই তথ্যটা গার্গী পুলিশকে জানায়, কিন্তু পুলিশ তা আমলে নেয় না, কেননা তাদের কাছে ব্রহ্মানন্দমের বিরুদ্ধের কেস একদম ক্লিয়ার, তাই তারা নতুন কোনো দিকে যেতে আর আগ্রহী না। তখন গার্গী বুঝতে পারে যে পুলিশ আসলে কেস ক্লোজ করে দিতে চাইছে। এই সিস্টেমের বিরুদ্ধে একা লড়তে গিয়ে গার্গী শারীরিক আর মানসিকভাবে ভেঙে পড়তে শুরু করে। রাতে তার ঘুম হয় না, সে খেতে পারে না, কিন্তু তবুও পরের দিন সকালে উঠে আবারও বের হয়। ঠিক এই সময় তার প্রেমিক ইন্দ্রজিৎ এমন একটা কাজ করে যেটা গার্গীকে আরো বেশি আঘাত করে দেয়।
ইন্দ্রজিৎ তাকে বলে যে তাদের এই সম্পর্কটা এই মুহূর্তে পজ করা উচিত। এমন স্বার্থপরের কথা শুনে গার্গী কিছুই বলে না, শুধু তাকিয়ে থাকে, কেননা সে বুঝতে পারে যে কে তার পাশে আছে আর কে নেই। তোমাদের কাছে আমার একটা প্রশ্ন, এই মুহূর্তে এসে তুমি কি মনে করো তার বাবা আসলেই নির্দোষ? কমেন্টে তোমাদের মতামত জানিও। এদিকে ইন্দ্রা আর একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেয়। সে আদালতে আবেদন করে যে ভিকটিম শিশুটার সাথে একজন চাইল্ড সাইকোলজিস্টের মাধ্যমে কথা বলার অনুমতি দেওয়া হোক। এটা পিওসিএসও কেসে একটা স্ট্যান্ডার্ড প্রক্রিয়া, কিন্তু এই কেসে এটা আগে ঠিকমতো করা হয়নি। এবার আদালত অনুমতি দেয় আর সাইকোলজিস্ট মেয়েটার সাথে কথা বলে একটা রিপোর্ট তৈরি করে। এই রিপোর্টে কিছু ইন্টারেস্টিং পয়েন্ট উঠে আসে। মেয়েটা যখন ঘটনার বর্ণনা দেয় তখন কিছু ডিটেলস সে বলতে পারে না বা সে গুলিয়ে ফেলতে থাকে, আর কিছু জায়গায় মনে হয় যেন তাকে কিছু শিখানো কথা বলতে দেওয়া হয়েছে। কিন্তু সাইকোলজিস্ট সরাসরি বলে না যে মেয়েটা মিথ্যা বলছে, কিন্তু রিপোর্টে একটা নোট থাকে যে শিশুর বর্ণনা কিছুটা অসঙ্গতি লক্ষণীয়। এই রিপোর্টটা ডিফেন্সের জন্য একটা বড় পাওয়া। ইন্দ্রা গার্গীকে বলে যে এখন তাদের একটা রিয়েলিস্টিক চান্স আছে পুরো কেসটা ঘুরিয়ে দেওয়ার। কিন্তু ঠিক সেই মুহূর্তে আর একটা ঘটনা ঘটে যায় যা সবকিছু আরো জটিল করে দেয়। ভিকটিম পরিবারের পক্ষের উকিল মিডিয়ায় একটা প্রেস কনফারেন্স করে, যেখানে সে বলে যে ডিফেন্স সাইড ভিকটিম শিশুকে মানসিকভাবে হ্যারেস করেছে, তাকে প্রশ্ন করে ট্রমাটাইজ করেছে, আর এটা একটা ধনী পরিবারের টাকার জোরে দরিদ্র মেয়েকে দমিয়ে দেওয়ার চেষ্টা। এখন মজার ব্যাপার হলো গার্গীর পরিবার ধনী না, তারা মিডিল ক্লাস, কিন্তু মিডিয়া এই ন্যারেটিভটাকে তুলে ধরে আর পাবলিক সেন্টিমেন্ট আরো বেশি ব্রহ্মানন্দমের বিরুদ্ধে চলে যায়, যার ফলে গার্গীর বাসায় পাথর মারা হয়, দেওয়ালে লিখে দেওয়া হয় ধর্ষকের মেয়ে। কল্যাণী ভয়ে কাঁদতে থাকে, তার মা প্রায় প্রায় অজ্ঞান হয়ে যায়। গার্গী এই সবকিছুই সহ্য করে, কেননা সে জানে যদি সে ভেঙে পড়ে তাহলে তার বাবাকে বাঁচানোর আর কেউ নেই। আর ঠিক এই রাতে যখন গার্গী একা ঘরে বসে কেসের ফাইল ঘাটছে, তখন সে একটা জিনিস খেয়াল করে যেটা তার আগে চোখ এড়িয়ে গিয়েছিল। পুলিশের ইনভেস্টিগেশন ফাইলে ভিকটিম মেয়েটার মায়ের প্রথম বয়ানে একটা নাম আছে, যে নামটা পরের বয়ানে আর নেই, আর সেই নামটা হলো ওই পাড়ারই সেই লোকটার নাম যার সম্পর্কে গার্গী আগেই জেনেছিল। তার মানে ভিকটিমের মা প্রথমে সে লোকটার নাম দিয়েছিল, কিন্তু পরে সে সেটা সরিয়ে ব্রহ্মানন্দমের নাম বসিয়ে দিয়েছে। কিন্তু কেন এটা হলো? কে বা এটা পরিবর্তন করলো? গার্গী এই আবিষ্কারটা করার পর তার হাত কাঁপতে শুরু করে, কেননা এটা যদি সত্য হয় তাহলে পুরো কেসটাই একটা সাজানো খেলা। সেই রাতেই ইন্দ্রাকে ফোন করে সেই ব্যাপারটা জানিয়ে দেয়। ইন্দ্রা ফাইল নিজে ঘেটে দেখে কনফার্ম হয় যে হ্যাঁ, প্রথম এফআইআর ড্রাফটে ভিকটিমের মায়ের বয়ানে সে পাড়ার লোকটার নাম ছিল, কিন্তু ফাইনাল এফআইআরে সেটা বদলে ব্রহ্মানন্দমের নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন হলো, পুলিশ কি জেনে শুনে এটা করেছে, নাকি ভিকটিমের পরিবার নিজে নাম পরিবর্তন করেছে? আর যদি এটা করিয়ে থাকে তাহলে কেনই বা করেছে? ইন্দ্রা গার্গীকে বলে যে এই তথ্যটা তাদের কেসে সবচেয়ে বড় হাতিয়ার, কিন্তু এটা আদালতে তোলার আগে তাদের আরো শক্ত করতে হবে। শুধু দুটো বয়ানের মধ্যে নামের পরিবর্তন দেখিয়ে কেস জেতা যাবে না, কেন প্রসিকিউশন বলতে পারে যে ভিকটিমের মা প্রথমে ভুল নাম বলেছিল, পরে তা ঠিক করেছেন। তাই ইন্দ্রা বলে যে তাদের ওই পাড়ার লোকটার বিরুদ্ধে আরো প্রমাণ জোগাড় করতে হবে, যার ফলে গার্গী আবারও মাঠে নামে। সে ওই লোকটার ব্যাপারে এবার গভীরভাবে খোঁজ নিতে শুরু করে। লোকটার নাম মণি। মণি পাড়ায় একটা ছোট মুদির দোকান চালায়, আর পাড়ার বাচ্চারা মাঝে মাঝে তার দোকানে আসে চকলেট বা চিপস কিনতে। গার্গী পাড়ার কয়েকজন মায়ের সাথে কথা বলে, আর তাদের মধ্যে একজন গোপনে গার্গীকে জানায় যে মণি বাচ্চাদের ফ্রিতে চকলেট দেয়। তাদের সাথে সে খুব ফ্রেন্ডলি হওয়ার চেষ্টা করে, আর মাঝে মাঝে বাচ্চাদের দোকানের পিছনের ঘরে নিয়ে যায়। সেই মা জানায় যে সে নিজের বাচ্চাকে মণির দোকানে যেতে নিষেধ করে দিয়েছে, কিন্তু কখনো পুলিশ এসে অভিযোগ করেনি, কেন প্রমাণ ছাড়া কে কার বিরুদ্ধে কথা বলবে। এই তথ্যটা পেয়ে গার্গীর গায়ে কাঁটা দিয়ে ওঠে, কেননা ব্যাপারটা এবার ক্রমশই ক্লিয়ার হয়ে যাচ্ছে যে আসল অপরাধী অন্য কেউ। কিন্তু এখনো প্রশ্ন থেকে যায়, ভিকটিমের পরিবার কেন তার বাবার নাম দিল মনির বদলে? গার্গী এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আরো একটা তথ্য পায়, যেটা পুরো ছবিটাকে পরিষ্কার করে দেয়। জানা যায় যে মনি ভিকটিম মেয়েটার পরিবারকে টাকা দিয়েছে, বেশ মোটা অঙ্কের টাকা, আর এই টাকার বিনিময়ে পরিবারটা মনির নাম সরিয়ে অন্য কাউকে দোষী হিসেবে দেখাতে রাজি হয়েছে। আর তারা এমন একজনকে বেছে নিয়েছে যে পাড়ায় একটু আলাদা, একা একা থাকে আর বয়স্ক, এছাড়াও যার পরিবারে এত ক্ষমতা নেই যে সে বড় লড়াই করতে পারে, আর সেই ব্যক্তিটাই হলো ব্রহ্মানন্দম।
ভাইরে ভাই, সত্যি বলছি, এটা জানার পর তুমি নিজেও একবার থমকে যাবে। কেননা একটু ভাবো, একটা ছোট্ট মেয়ের সাথে যা হয়েছে সেটা ভয়ঙ্কর, কিন্তু সেই মেয়ে নিজের পরিবারই টাকার জন্য আসল অপরাধীকে ছেড়ে দিয়ে একজন নির্দোষ মানুষকে ফাঁসাতে রাজি হয়ে গেছে। এটা কোন লেভেলে নৈতিকতার পতন হলে সম্ভব? গার্গী সব তথ্য নিয়ে এবার চলে যায় ইন্দ্রার কাছে। ইন্দ্রা বলে যে তথ্যগুলো অনেক শক্তিশালী, কিন্তু আদালতে এগুলো তুলে ধরতে হলে ডকুমেন্টেড প্রমাণ দরকার, শুধু মানুষের মুখের কথা দিয়ে হবে না। গার্গী আবারও সেই মায়ের কাছে যায় যে মনির ব্যাপারে জানিয়েছিল। তাকে সে অনুরোধ করে আদালতে সাক্ষী দেওয়ার জন্য। প্রথমে সেই মা ভয় পায়, কিন্তু গার্গী তাকে বোঝায় যে আপনার বাচ্চাও এই পাড়ায় থাকে, যদি মনিকে এখনো থামানো না যায় তাহলে পরের শিকার আপনার মেয়েও হতে পারে। এই কথা শুনে সেই মা এবার রাজি হয়। এদিকে ইন্দিরা মনির আর্থিক লেনদেনের রেকর্ড বের করার চেষ্টা করে। সে একটা আরটিএল ফাইল করে আর কিছু সোর্সের মাধ্যমে জানতে পারে যে মনি ভিকটিমের পরিবারের ব্যাংক অ্যাকাউন্টে ঘটনার কিছুদিন পরে একটা বড় অঙ্কের টাকা ট্রান্সফার করেছে। এটাই হলো একটা ডকুমেন্টস যেটা প্রমাণ হিসেবে আদালতে দেখানো যাবে। এবার আদালতের ফাইনাল শুনানিতে ঠিক কি হয় সেটা শুনলেই তুমি বুঝতে পারবে যে এই মুভি কেন এত গুরুত্বপূর্ণ। আদালতে ফাইনাল শুনানি শুরু হয়। ইন্দিরা তার পুরো ডিফেন্স সাজিয়ে আসে। সে প্রথমে পুলিশের ইনভেস্টিগেশনের ত্রুটিগুলো একে একে তুলে ধরে, ডিএনএ এভিডেন্সের অনুপস্থিতি, ফরেন্সিক রিপোর্টের টাইমের অসঙ্গতি, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো এফআইআর এর দুটো ভার্সনের ভিতরে পরিবর্তন। ইন্দিরা আদালতে দুটো ডকুমেন্ট পাশাপাশি রাখে, একটা হলো প্রথম বয়ান যেখানে মনির নাম আছে, আর দ্বিতীয়টা হলো এফআইআর যেখানে তার ক্লায়েন্টের নাম। বিচারক এই প্রমাণটাকে এবার গুরুত্বের সাথে নোট করে নেয়। তারপর ইন্দিরা সেই পাড়ার সেই মাকে সাক্ষী হিসেবে ডেকে আনে, যে আদালতে বলে যে মনি পাড়ার বাচ্চাদের সাথে অস্বাভাবিক আচরণ করত। সে তাদের দোকানের পিছনে নিয়ে যেত, আর সে নিজে তার বাচ্চাকে মনির কাছে যেতে নিষেধ করত। এরপর ইন্দিরা মনির ব্যাংক ট্রান্সফারের রেকর্ড আদালতে জমা দেয়। এখানেই দেখা যায় যে ঘটনার কিছুদিন পর মনি ভিকটিমের পরিবারকে একটা বড় অঙ্কের টাকা দিয়েছে। তখন ইন্দিরা জিজ্ঞেস করে, একটা মুদিখানার দোকান কেন একটা পরিবারকে এত টাকা দেবে যদি সে কিছু না লুকাতে চায়? প্রসিকিউশন এই প্রমাণগুলোর বিরুদ্ধে যুক্তি তোলার চেষ্টা করে। তারা বলে যে নাম পরিবর্তন হতেই পারে, ভিকটিমের মা হয়তো প্রথমে কনফিউজ ছিলেন, আর ব্যাংক ট্রান্সফারের ব্যাপারের কারণ অন্য কিছু হতে পারে, যেমন ঋণ পরিশোধ। কিন্তু ইন্দিরা একটা শক্ত পয়েন্ট তুলে ধরে। সে বলে যদি ব্রহ্মানন্দমী অপরাধী হয় তাহলে তার ডিএনএ কেন পাওয়া যায়নি, আর যদি পরিবার সত্যি ন্যায় বিচার চায় তাহলে প্রথম বয়ানে যে নামটা লিখেছিল কেন সেটা বদলানো হলো। এরপর ইন্দিরা আরো একটা কাজ করে যেটা পুরো কোর্টরুমকে নীরব করে দেয়। সে চাইল্ড সাইকোলজিস্টের সেই রিপোর্টটা তুলে ধরে যেখানে বলা হয়েছিল ভিকটিম শিশুর বর্ণনায় অসঙ্গতি আছে। ইন্দিরা বলে যে মেয়েটা মিথ্যা বলেছে এটা সে বলছে না, বরং মেয়েটাকে দিয়ে বলানো হচ্ছে সে এটা বলতে চায়। একটা 9 বছরের শিশু নিজ থেকে এত কিছু সাজিয়ে বলতে পারে না, তাকে শেখানো হয়েছে, আর যারা শিখিয়েছে তারা হলো তার নিজের পরিবার, যারা আসল অপরাধীকে টাকার বিনিময়ে ছড়িয়ে একটা নির্দোষ বৃদ্ধাকে ফাঁসিয়েছে। এই কথা শুনে কোর্টরুমে পিন ড্রপ সাইলেন্স নেমে আসে। বিচারক কিছুক্ষণের জন্য চুপ থাকে। তারপর মনিকে আদালতে হাজির করার নির্দেশ দেওয়া হয়। মনি যখন আদালতে আসে সে প্রথমে অস্বীকার করে বলে যে সে কিছুই জানে না, আর এই ব্যাংক ট্রান্সফারের টাকাটা একটা ঋণের টাকা ছিল। কিন্তু ইন্দ্রিয়া তাকে ক্রস এক্সামিনে এমন প্রশ্ন করে যে মনি গুলিয়ে যেতে শুরু করে। সে একবার বলে ঋণ দিয়েছিল 6 মাস আগে, পরে সে বলে 3 মাস আগে। সে ঠিক বলতে পারে না কত টাকা সে ধার দিয়েছিল। এই সব অসঙ্গতি বিচারক স্পষ্টভাবে লক্ষ্য করতে থাকে। এরপর বিচারক ভিকটিমের মাকে ডাক দেয়। মাকে সে সরাসরি প্রশ্ন করে যে কেন প্রথম বয়ানে মনির নাম ছিল আর পরে সেটা বদলে গেল। মেয়েটার মা প্রথমে চুপ থাকে, তারপর সে কাঁদতে শুরু করে। শেষ পর্যন্ত ভেঙে পড়ে সে স্বীকার করে যে হ্যাঁ, আসলে মনি তার মেয়ের সাথে খারাপ কাজ করেছে, কিন্তু মনি তাদের টাকা দিয়ে বলেছে যে অন্য কারো নাম দিতে, আর তারা গরিব মানুষ, টাকার লোভে রাজি হয়ে গেছে। মেয়েটার মা জানায়, আমি জানি আমি ভুল করেছি, কিছু আমরা খেতে পারতাম না। মনি বলেছিল ব্রহ্মানন্দম একা বুড়ো মানুষ, কেউ তার পক্ষে দাঁড়াবে না, আর সহজে এই কেসটা জেতা হয়ে যাবে। কি ধরতে পারছো বিষয়টা? মনি শুধু একটা শিশুকে নির্যাতন করেই ক্ষান্ত হয়নি, সে সেই শিশুর পরিবারকে টাকা দিয়ে কিনে একজন নিরপরাধ মানুষের উপরও দোষ চাপিয়েছে। আর
পুলিশ, মিডিয়া, সমাজ সবাই চোখ বন্ধ করে সেই নিরাপদ মানুষটাকে ধর্ষক বানিয়েছে। আদালতে ব্রহ্মানন্দমকে সমস্ত অভিযোগ থেকে মুক্তি দেওয়া হয় আর মণিকে গ্রেফতারের নির্দেশ দেয়। সেই সাথে ভিকটিম পরিবারের বিরুদ্ধেও মিথ্যা সাক্ষীর জন্য আইনি ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়। এছাড়াও পুলিশের ইনভেস্টিগেশন ত্রুটি নিয়েও বিচারক কড়া মন্তব্য করে। ফাইনালি গার্গীর বাবা জেল থেকে বেরিয়ে আসে। বাবা মেয়েকে জড়িয়ে কাঁদতে থাকে। এই মুহূর্তে কোনো ডায়লগ নেই, কেবল রয়েছে দুজনের চোখে পানি। একটা মানুষ কতদিন জেলে ছিল, কতটা অপমান সহ্য করেছে, এই সব কিছু তার চোখে মুখে পরিষ্কার ফুটে ওঠে। শুধু তাই, জেলের ভিতরে অন্য বন্দীরাও তাকে নির্যাতন করেছে, কেননা জেলেও চাইল্ড অ্যাবিউজারদেরকে সবচেয়ে বেশি ঘৃণা করা হয়। বাবার শরীরে সে সব ক্ষতচিহ্ন দেখে গার্গী আরো বেশি ভেঙে পড়ে। তবে বাসায় ফেরার পর বাস্তবতা আরো কঠিন হয়ে যায়। পাড়ার লোকজন এখনো তাদের দিকে একই চোখে তাকায়, কেননা যারা বাবাকে দোষী ভেবেছিল তারা কোর্টের রায়ের পরেও নিজেদের মতামত বদলায়নি। মানুষ বলতে শুরু করে টাকা দিয়ে সে ছাড়া পেয়েছে কিংবা আইনের ফাঁক গলে বেরিয়ে গেছে। তখন গার্গী বুঝতে পারে আদালতে জিতলেও সমাজের আদালতে তার বাবা হয়তো কোনোদিন নির্দোষ প্রমাণ হবে না। আর এটাই এই মুভির সবচেয়ে কষ্টের জায়গা। মুভির একদম শেষ সিনে গার্গী স্কুলে ফিরে যায়। সে যখন ক্লাসরুমে ঢোকে, বাচ্চারা তাকে দেখে চুপ হয়ে যায়। গার্গী একটু থামে, তারপর স্বাভাবিকভাবেই পড়ানো শুরু করে, ঠিক যেন কিছুই হয়নি, কেননা সে জানে থেমে গেলেই সে হেরে যাবে। আর ক্যামেরাটা ধীরে ধীরে গার্গীর মুখ থেকে সরে গিয়ে ক্লাসরুমের জানলা দিয়ে বাইরের রাস্তায় যায়। মানুষ যে যার মতোই তাদের জীবন পার করছে, কিন্তু একজন নির্দোষ মানুষের জীবন কতটা ক্ষতি হয়ে গেল সেটা নিয়ে কারো কিছু আসে যায় না। ঠিক এই সিনের মধ্যে দিয়ে এই ইমোশনাল মুভিটা এখানেই শেষ হয়।